দেড় বছর পর আবারও বেগম জিয়ার মুক্তির দাবি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। 29 জুন নয়াপল্টনের সমাবেশের ডাক। ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি চেয়ারপারসনকে বন্দী করে রাখার অভিযোগ মহাসচিবের। না বুঝে সরকারের সমালোচনা করছে দলটি, বলছে আওয়ামী লীগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। আপনি জামিন দিতে পারবেন না, এটা একেবারেই কোনো বিধান নেই, এটা তার প্রাপ্য। বিএনপি তো সরকার বিরোধিতায় কারণে অকারণে সরকারের বিরোধিতাই করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিচ্ছেন, আমি ওনাকে বলবো আগে একটু ভালো মতো পড়াশোনা করে তারপর মিডিয়ার সামনে আসার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কারো সঙ্গে যুদ্ধ নয়, আক্রান্ত হলে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন, নিরাপত্তা কড়াকড়িতে যেন জনবিচ্ছিন্ন না হই। এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেসের 2টি বগি লাইনচ্যুত। জেলার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ। দুর্ভোগে যাত্রীরা, চলছে উদ্ধার কাজ। বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আবারও কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। শনিবার ঢাকায় সমাবেশ সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি চেয়ারপারসনকে বন্দী করে রাখা হয়েছে। তার মুক্তির আন্দোলনে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য বারবার দাবি জানিয়ে আসছেন তার চিকিৎসক সহ বিএনপি নেতারা। 1.5 বছর আগে বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে ছিল দলটি। মাঝখানে সরকার পতনের 1 দফা দাবিতে আন্দোলন করলেও তাদের প্রতিটি কর্মসূচিতেই নেত্রীর মুক্তির ইস্যুটি সঙ্গে রয়ে যায়। প্রায় 1.5 বছর পর বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে আবারও কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে যৌথ সভা করেন বিএনপির শীর্ষ নেতারা। এরপর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন, নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন। বিএনপি নেত্রী প্রকাশ্যে আসলে ক্ষমতা হারাতে হবে জেনেই সরকার তাকে বন্দী করে রেখেছে বলে অভিযোগ মির্জা ফখরুলের। এই রোগ, তার জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। দলীয় নেত্রীর নিঃশর্ত মুক্তির ইস্যুতে আর কোনো পথ খোলা নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারের উপর চাপ সৃষ্টি করেই তার মুক্তির আন্দোলন বেগবান করা হবে। একই সঙ্গে নয়াপল্টনের সমাবেশ সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে। আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। আপনি জামিন দিতে পারবেন না, এটা একেবারেই কোনো বিধান নেই, এটা তার প্রাপ্য। সরকারের উপরেই চাপটা সৃষ্টি করছি। আমরা যে মুক্তিতে চাচ্ছি, সরকার তাকে আটক করে রেখেছে, আমরা সরকারের কাছেই অবিলম্বে তার মুক্তি দাবি করছি। বেগম জিয়ার মুক্তির আন্দোলনে দলীয় নেতাকর্মীর পাশাপাশি জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে সম্প্রতি সই হওয়া সব সমঝোতা বাংলাদেশের স্বার্থে হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি না বুঝে সরকারের সমালোচনা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত আলেসান্দ্রা বার্ক ফন লিন্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। হাসান মাহমুদ বলেন, বিএনপি প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেনি। আওয়ামী লীগ সুসম্পর্ক রাখায় নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি করতে পেরেছে। এদিকে গঙ্গার পানি বন্টনে কেন্দ্র আর রাজ্যের মতপার্থক্যের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ উল্লেখ করে মন্ত্রী বলেন, চুক্তি নবায়ন না হলেও গঙ্গার পানি পাবে বাংলাদেশ। বিএনপি তো সরকার বিরোধিতায় কারণে অকারণে সরকারের বিরোধিতাই করতে হবে। চুক্তি আর সমঝোতার পার্থক্য না বুঝে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিচ্ছেন, আমি ওনাকে বলবো আগে একটু ভালো মতো পড়াশোনা করে
তারপর মিডিয়ার সামনে আসার জন্য। তো যে চুক্তিগুলো, কোনো চুক্তি হয়নি, যে সমঝোতা স্মারকগুলো হয়েছে সেগুলো সবগুলোই বাংলাদেশের স্বার্থে হয়েছে, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে হয়েছে। গঙ্গার পানি চুক্তি নবায়ন না হলেও কিন্তু এটা অটোমেটিক চলবে, চুক্তিতে সেভাবেই বলা আছে আগে যে চুক্তি করা হয়েছে। তবে আমরা নবায়ন করার ব্যাপারে আলোচনা করেছি। কারো সঙ্গে যুদ্ধ করতে নয়, আক্রান্ত হলে সার্বভৌমত্ব রক্ষায় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার কড়াকড়িতে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হন, বিষয়টি নিশ্চিতের পরামর্শ দেন সরকার প্রধান। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ দরবারে অংশ নেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রশংসা করেন বাহিনীটির দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের SSF এর ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তবে নিরাপত্তার কড়াকড়িতে যেন সরকার প্রধানের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে SSF সদস্যদের নির্দেশনা দেন শেখ হাসিনা। যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে। আমার দায়িত্ব পালন করতে যারা যাচ্ছেন তাদের নিজের জীবনটাও কিন্তু ঝুঁকিতে পড়ছে। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব, কারণ এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন সহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, কারোর সঙ্গে যুদ্ধে জড়াতে না চাইলেও আত্মরক্ষায় সর্বোচ্চ প্রস্তুত বাংলাদেশ। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। শেখ হাসিনা বলেন, 2009 সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার সুবাদই দৃশ্যমান হয়েছে টেকসই উন্নয়ন, যা ধরে রেখে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরো উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সিলেটের ফেঞ্চুগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জেলার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট যাচ্ছিল। ফেঞ্চুগঞ্জের কোটালপুরে পৌঁছলে 2টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে লাইনচ্যুত বগি 2টি উদ্ধারে কাজ শুরু করেছে রেলওয়ে বিভাগ। ট্রেনের 2টা পার্ট হয়ে গেছে, আর খাড়া করার পর আরেকটা পার্ট এসে খুব বিকট শব্দ হয়, এরপর লোকজন চিৎকার করে বেরিয়ে পড়ে। বিকট আওয়াজ করে থামে যাওয়ার পরে আমরা নামে চেক করে দিয়েছি, গাড়ি ডিরেল হয়ে গেছে। 2টা গাড়ি, ওই পিছনের টলি পুরোটাই ডিরেল হয়ে গেছে। ডিরেল হয়ে যাওয়ার কারণে ওইটা গাড়ি থামে গেছে। রাতের সময় আরো থাকছে, মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে ৭৯,০০০ প্রবাসীর নিবন্ধন। কার্যক্রম চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সুযোগ দিলেও থেমে নেই ধরপাকড়, কয়েক মাসে আটক ২০,০০০। মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় ৭৯,০০০ প্রবাসী। বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এরই মধ্যে ২৫০০-এর বেশি বাংলাদেশি মাতৃভূমিতে ফিরে গেছেন। এদিকে দেশটির ইমিগ্রেশন বিভাগের অভিযানে গেল কয়েক মাসে ২০,০০০-এর বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে সম্প্রতি অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু করে দেশটির সরকার। তবে কর্মসূচিটি প্রক্রিয়াধীন থাকলেও প্রতিদিনই দেশটির ইমিগ্রেশন পুলিশ চালিয়ে যাচ্ছে অভিযান। এতে আটক হচ্ছেন অনেকেই। এসব অভিযানে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে গেল জানুয়ারি থেকে এই পর্যন্ত ২০,২০৭ জনকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের কাজে নেওয়ার জন্য 450-রও বেশি নিয়োগকর্তাকে নেওয়া হয়েছে আইনের আওতায়। যারা ভিসা জটিলতা ভুগছেন এমনকি অবৈধভাবে মালয়েশিয়াতে আছেন, আপনারা নিজ দায়িত্বে 31 ডিসেম্বরের মধ্যেই নিজ নিজ দেশে চলে যান। এই মুহূর্তে অবৈধভাবে বসে থাকে ভালো হবে না আমি মনে করি, প্লাস দেশে চলে যাওয়াটাই অত্যন্ত ভালো হবে।
অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় এখনো পর্যন্ত বাংলাদেশি সহ ৭৯,২৩১ বিদেশি নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে নিজ দেশে ফিরেছেন প্রায় ৬৮,৯০০ জন, যাদের মধ্যে বাংলাদেশি আছেন ২৫০০-এরও বেশি। দেশে ফেরা প্রবাসীদের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া, এরপর আছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই বেকার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আবার সম্প্রতি ওয়ার্ক পারমিট ভিসায় এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েও অনেকেই ফিরে যাচ্ছেন দেশে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ বিদেশিরা দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গেল ১ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সৌদি কেন্দ্রিক মধ্যপ্রাচ্যে ঘুরপাক খাচ্ছে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার। উল্টো দক্ষ কর্মীর অভাব আর ভিসা জটিলতায় চাহিদা থাকার পরও হাতছাড়া হচ্ছে সার্বিয়া, মাল্টা, রোমানিয়া, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ, এমন অভিযোগ বায়রা মহাসচিবের। এই অবস্থায় শ্রম কূটনীতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ অর্থনীতিবিদদের। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দাবি ধীর গতিতে হলেও কাজ চলছে। মার্জিয়া মুমুর রিপোর্ট। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান বাংলাদেশ থেকে ২০২২ সাল নাগাদ সর্বনিম্ন $৪০০ থেকে $১,২০০ বেতনে ১,৫০০ দক্ষ কর্মী নেওয়ার কথা ছিল। প্রথম দফায় ২০২০ সালে চার্টার্ড ফ্লাইটে করে ২৩৯ জন কর্মী পাঠানো হয় দেশটিতে, কিন্তু দেখা যায় সেই সব কর্মী সংশ্লিষ্ট কাজে যথেষ্ট দক্ষ নন। এরপর বাংলাদেশ থেকে আর কোনো কর্মী নেয়নি দেশটি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি অনুযায়ী ২০১৭ সালে মাল্টার শ্রমবাজার চালু হয়। ২০২১ সালে প্রায় ২০,০০০ দক্ষ কর্মীর মাল্টায় কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়। তবে বাংলাদেশে দেশটির কোনো কনসুলেট কিংবা দূতাবাস না থাকায় ভিসার জন্য কর্মীদের যেতে হয় নয়াদিল্লিতে। একই অবস্থা পোল্যান্ড, সার্বিয়া, রোমানিয়া, কসোভো, বসনিয়ার ক্ষেত্রে। অভিবাসন সংশ্লিষ্টদের অভিযোগ, ঘুরে ফিরে মধ্যপ্রাচ্যের বৃত্তেই বন্দী নীতি নির্ধারকরা। ইউরোপ মার্কেটে যদি আমি একটা কর্মী পাঠাই, আমি মধ্যপ্রাচ্যে যদি 50টা কর্মী পাঠাই, একই সমান সুযোগ ওরা পাচ্ছে। কনসুলেট অফিস নাই, আমাকে ভারতে গিয়ে ভিসা সংগ্রহ করতে হয়। ভারতের ভিসা পেতেই তো আমাদের কষ্ট হচ্ছে। দুর্বল শ্রম কূটনীতিকে অশনি সংকেত আখ্যা দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, সম্ভাবনাময় বাজার ধরতে না পারলে বড় ধরনের ঝুঁকিতে পড়বে দেশের অভিবাসন খাত। তারা আমাদের কাছ থেকে মানুষ চাচ্ছেন, কিন্তু তারা সেভাবে কিন্তু আর নিতে পারছেন না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দাবি, ধীর গতিতে হলেও ইউরোপের বাজার ধরতে কাজ চলছে। ইউরোপের মার্কেট আমরা আরো গতিবেগ বৃদ্ধি হবে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত যেসব কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে তার ৯১% গেছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ৭টি দেশে। অদক্ষ কর্মী আর মধ্যপ্রাচ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের শ্রমবাজারের যেন এটাই বাস্তবতা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ডিমের বাজার নিয়ন্ত্রণে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কাপ্তান বাজারের ডিমের দামে কারসাজি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশ কিছুদিন ধরে উত্তপ্ত ডিমের বাজার। মাসখানেক ধরে রাজধানীর খুচরা বাজারে ফার্মের ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। বুধবার ডিমের বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাপ্তান বাজারে চালানো বিশেষ অভিযানে প্রমাণ মেলে ব্যবসায়ীদের কারসাজির। কারণ আমি তো মোবাইলে ডিমটা কিনছি, আমি তো জানি রেটটা কি। উনিদের রিসিটের রেটটা উঠে না সেটা আমিও জানি না। ৫০০ জন দিচ্ছে, 2 জনের থেকে তো মালটা কিনছিলাম। ১২,৬০০ ডিম নামাইছি, জরিমানা দিচ্ছি ১০,০০০। 1 লাখ ডিম বেচতে লাভ হয় না ১২,৬০০ টাকা। এ সময় অভিযানের খবর পেয়ে দোকান ফেলে পালিয়ে যান অধিকাংশ বিক্রেতা।
ভোক্তা অধিকার জানায়, ব্যবসায়ীদের কারসাজিতে ডিমের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ক্রয়ের ক্যাশ মেমোতে সেখানে মূল্য লেখা নেই, তাহলে কী দামে ক্রয় করছেন, উনি কী পরিমাণ লাভ করছেন সেটাও আমরা অন্ধকারের ভিতর থাকছি। মূল্য তালিকায় যেটি লিখেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন এখানে। এই অনিয়মগুলোর কারণেও মূলত ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে। অভিযানে সঠিক রসিদ ও মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেয়া ট্রি অব পিসকে ইউনেস্কোর অ্যাওয়ার্ড বলে ইউনুস সেন্টার প্রচারণা চালালেও এই পুরস্কারের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক নেই বলে জানিয়েছে সংস্থাটি। শিক্ষামন্ত্রীর পাঠানো চিঠির জবাবে ইউনেস্কো জানায়, এই পুরস্কার দেওয়ার আগে ইউনেস্কোর সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি। এছাড়া বাকুতে অনুষ্ঠিত পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজনে ইউনেস্কোর কোনো সংশ্লিষ্টতাও ছিল না বলে জানায় ইউনেস্কো। গত মার্চ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস আজারবাইজানের রাজধানী বাকুতে ট্রি অফ পিস নামে একটি অ্যাওয়ার্ড পান। তবে এই অ্যাওয়ার্ডকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর অ্যাওয়ার্ড বলে চালিয়ে দেওয়া হয়। এমনকি খোদ ইউনুস সেন্টারও বিবৃতি দিয়ে এই পুরস্কারকে ইউনেস্কোর অ্যাওয়ার্ড বলে প্রচারণা চালায়। এই সম্পর্কিত একটি সংবাদ গণমাধ্যমে এলে তার সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল বরাবর একটি চিঠি পাঠান। ইউনুস সেন্টার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বরাত দিয়ে যে সংবাদটি প্রচারিত হয়েছে সেটি প্রতারণামূলক এবং সর্বৈব মিথ্যে। এর প্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষ থেকে ইউনেস্কোর সদর দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল অ্যান্থনি অহেমেং বোমাহ এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে জানান, ট্রি অফ পিচ ইউনেস্কোর উইল অ্যাম্বাসেডর হেদভাসেরের একটি ভাস্কর্য। ট্রি অফ পিচ ইউনেস্কোর কোনো অফিসিয়াল অ্যাওয়ার্ডও নয়। আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ট্রি অফ পিচ প্রদানের বিষয়ে ইউনেস্কোর সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি বলে জানান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল। এছাড়া আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেয়া এই পুরস্কার অনুষ্ঠানে ইউনেস্কোর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানায় সংস্থাটি। এর আয়োজন করে নিজামি গজনভি ইন্টারন্যাশনাল সেন্টার। এর আগে শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ট্রি অফ পিচকে ইউনেস্কোর পুরস্কার বলে চালানো ইউনুস সেন্টারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলেন। ইউনেস্কোর কোনো সম্মাননা বা পুরস্কার নয়, গজনভি ফাউন্ডেশন কর্তৃক আমন্ত্রণে তিনি সেটা ডক্টর ইউনুসকে দিয়েছেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার খেলার খবর। বাংলাদেশের বোলিং আক্রমণ সম্ভাবনাময় হলেও ব্যাটিং উন্নতির অনেক জায়গা দেখছেন সাবেক দুই ক্যারিবিয়ান ক্রিকেটার ইয়ান বিশপ ও ড্যারেন গঙ্গা। টি-20তে ভালো করতে দেশের বাইরের কন্ডিশনে খেলার পরামর্শ বিশপের। ড্যারেন গঙ্গার মতে বেশি বেশি ফ্রাঞ্চাইজি লিগে খেললে ব্যাটসম্যানদের টি-20 স্কিলে উন্নতি আসবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। সাবেক দুই ক্যারিবিয়ান ক্রিকেটার ইয়ান বিশপ ও ড্যারেন গঙ্গা। It's challenging for everybody to execute on if there's nothing in the pitches, but the more experience they get on different conditions will be better for that. That's where their slow bowling options come into play and where their batters have to capitalize. Mustafizur Rahman is the only player who is featuring in that sort of high intensity league. So the first step will be, of course, I think that should be a push by the Bangladesh Cricket Board to get their players playing more in foreign conditions. সাবেক পেসার ইয়ান বিশপ প্রশংসা করেছেন বাংলাদেশের পেস বোলিং আক্রমণের। Fast bowling has been tremendous. That is going from strength to strength. The batting needs to keep pace with that. They found a wrist spinner who I think is showing some good attitude and skill. He learns to keep his adrenaline under control. I think it's the thing that fires him. But even when we saw him last year in the World Cup. Again, the transformation of fast bowlers and what we've seen in terms of output, that is so refreshing to see. It's inspirational as well. রূপকথা নাকি প্রোটিয়াদের চোকার অপবাদের মুক্তি। ফাইনালের টিকিট নিশ্চিতের মিশনে মুখোমুখি হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। রশিদ খানদের সামনে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখার সুযোগ। অন্যদিকে নকআউট পর্বে দুইবার খেললেও ব্যর্থ এইডেন মার্করামদের সামনে আরও একটা সুযোগ শিরোপার মঞ্চে জায়গা করে নেয়ার। ব্রায়ান লারা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে করাবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়।
ক্রিকেট বিশ্বে পরাশক্তি না হলেও উদীয়মান শক্তি আফগানিস্তান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার আছে সমৃদ্ধ ক্রিকেট ইতিহাস। বিশ্ব আসরে সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা আছে একাধিকবার। আফগানরা ইতিহাস লিখে প্রথমবার জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। রশিদ খানরা যেমন চমক দেখিয়েছে, তেমনি বিশ্বকাপের নকআউটে চাপ না নিতে পারার অপবাদও আছে প্রোটিয়াদের। অতীত ইতিহাস যাই হোক, ফাইনালের টিকিট কাটার মঞ্চে নিশ্চয়ই ছাড় দিবে না কেউ কাউকে। 2009 ও 2014 10 বছর আগে সবশেষ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে বেশ কয়েকটি ম্যাচ হারতে হারতেও জিতে গেছে প্রোটিয়ারা। তবে কি অপয়া কেটে গেছে দক্ষিণ আফ্রিকানদের? তার হয়তো প্রমাণ হতে পারে আফগান পরীক্ষার মধ্য দিয়ে। নামে ভারে এগিয়ে থাকা দলটার ব্যাটিং বিভাগে কুইন্টন ডিকক, হেনরি ক্লাসেন, এডেন মাকরাম, মিলাররা রয়েছেন দারুণ ছন্দে। বোলিং বিভাগে রাবাদা, নরকিয়া, বার্টম্যান, মাহারাজ, শামসিরা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন প্রতিপক্ষকে। তবে প্রোটিয়াদের বিশ্বকাপের নকআউট মিশনে বহুবার অভিশাপ হয়ে এসেছে বৃষ্টি। এদিনও সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। অন্যদিকে রূপকথার এক সফরে আছে আফগানিস্তান। ক্যারিবিয়ান ভূমিতে তার পূর্ণতা পেতে সর্বশক্তি দিয়ে লড়াই করে যাচ্ছে দলটা। ফাইনালে ওঠার মিশনে তাদের সামনে দক্ষিণ আফ্রিকা। অবশ্য প্রতিপক্ষের শক্তির দিকে না তাকিয়ে দলটা প্রত্যয়ী অদম্য মানসিকতার উপর। রশিদ খানের নেতৃত্বে এই পথচলায় তারা বিদায় করেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশকে। দলটার ব্যাটিংয়ের মূল ভরসা তাদের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই জুটি এবারের বিশ্বকাপে সংগ্রহ করেছে রেকর্ড সংখ্যক রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 241 রান নিয়ে শীর্ষে গুরবাজ আর তৃতীয় স্থানে জাদরান। বোলিং বিভাগ বরাবরই অপ্রতিরোধ্য। 16 উইকেট নিয়ে ফজল হক ফারুকী নেতৃত্বে রয়েছেন উইকেট সংগ্রাহকের তালিকায়। 14 উইকেট রয়েছে রশিদ খানের ঝুলিতে। তাছাড়া মোহাম্মদ নবী, নবীনুল হকরা প্রস্তুত প্রোটিয়াদের পরীক্ষা নিতে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা হাসে শেষ হাসি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1.5 বছর পর আবারও বেগম জিয়ার মুক্তির দাবি নিয়ে মাঠে নামছে বিএনপি। 29 জুন নয়াপল্টনের সমাবেশের ডাক। ক্ষমতা হারানোর ভয়ে বন্দী করে রাখার অভিযোগ মির্জা ফখরুলের। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।